কোশ্চেন পড়ে নেওয়াই হলো সঠিক নিয়ম। আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ব্যাচ, এসএসসি ২৬ ব্যাচ অথবা নবম দশম শ্রেণীর যেকোনো শিক্ষার্থী, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। কারণটা এক্ষুনি বুঝতে পারবে। দেখো, বিজিএস, বাংলা, তারপর হচ্ছে ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, বিজ্ঞান, যেকোনো থিওরিটিক্যাল সাবজেক্টে একটি আদর্শ সৃজনশীল লেখার সঠিক নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাতে করে তোমরা সেখানে ৭, ৮ না ১০-এ ১০ পাও। আজকে জানবো সেই সাইকোলজিক্যাল গেমটা। আজকের ভিডিওটা দেখার পর থেকে তুমি যখন তোমার এক্সামের খাতায় অথবা যেকোনো খাতায় একটি আদর্শ সৃজনশীলের উত্তর লিখবে, তখন টিচার তোমার খাতা দেখে প্রথম ইমপ্রেশনেই বুঝে ফেলবে তুমি ১০-এ ১০ পাওয়ার যোগ্য একজন স্টুডেন্ট। ভিডিও শুরুতেই একটি প্রো টিপ দিয়ে নিচ্ছি। এক্সাম হলে যখন কোশ্চেনটা হাতে পাবে, তখন সবার আগে কিন্তু উদ্দীপক পড়বে না। সবার আগে ধরো সেটা যদি সৃজনশীল হয়, তাহলে কিন্তু কোশ্চেনগুলো পড়ে নিবে। সৃজনশীলের ক, খ, গ, ঘ এগুলো পড়ে নিবে। কোশ্চেন পড়ে নেওয়াই হলো সঠিক নিয়ম। এতে করে হয় কি, তুমি যখন পরে উদ্দীপকটা পড়বে, তোমার ব্রেইন অটোমেটিক হচ্ছে অ্যান্সার গুলো খুঁজে বের করতে পারবে। ওকে? একটি আদর্শ সৃজনশীল লেখার কিন্তু ৩টি টিপস রয়েছে। ফার্স্ট ওয়ান হলো প্যারা স্পষ্ট রাখা। প্রতিটি প্যারায় অন্তত হচ্ছে তুমি ১ আঙুল পরিমাণ ফাঁকা রাখবে। সেকেন্ড ওয়ান হচ্ছে কাটাকাটি পরিহার করা। ধরো তোমার কোনো একটা ভুল হয়েছে, সেটা যদি একটা আকারও হয়, তবুও তুমি পুরো ওয়ার্ডটা হচ্ছে এইভাবে কেটে দিবে। কোনোমতে এইভাবে বা এইভাবে কাটাকাটি করবে না। তাহলে খাতাটা পরিষ্কার থাকবে। আর একটি পরিষ্কার খাতা টিচারের মাইন্ড কিন্তু পজিটিভ করে তোলে। ওকে? থার্ড ওয়ান হচ্ছে কিওয়ার্ড আন্ডারলাইন করা। দেখো, একটা অ্যান্সারে কিন্তু অনেক মেইন ওয়ার্ড থাকে, সাল থাকে অথবা ইম্পর্টেন্ট কিছু টপিক থাকে এরকম। এগুলোর নিচে যদি তুমি কালো কালি দিয়ে আন্ডারলাইন করো, তাহলে টিচার তোমার পুরো খাতাটা না পড়লেও জাস্ট এই মেইন পয়েন্টগুলো দেখে তোমাকে ফুল মার্কস দিয়ে দিতে বাধ্য। আমরা যদি ইসলাম শিক্ষা সৃজনশীল লেখার কথা বলি, এখানে তোমাদের সঠিক কাঠামো এবং রেফারেন্স রাখতে হবে। ইসলাম শিক্ষার সৃজনশীল লেখার সময় সেটা যেকোনো অ্যান্সারই হোক না কেন, ক, খ অথবা গ, ঘ, এখানে তোমরা যদি কুরআনের আয়াত অথবা হাদিসের বাংলা অথবা আরবি ওয়ার্ড, আরবি যে পারিভাষিক ওয়ার্ডগুলো হয় যেমন আখিরাত, তাওহীদ এগুলো যদি লিখতে পারো, তাহলে টিচার ভাববে তুমি ফাঁকিবাজি স্টুডেন্ট না বা কারোটা দেখে লেখোনি। তুমি নিজে থেকে এই বিষয়টা জানো, পড়ে এসেছো, নিজে থেকে লিখেছো। সেখানেও কিন্তু তুমি ফুল মার্কস পাবে। আমি বোর্ডে তোমাদের জন্য একটি আদর্শ সৃজনশীল লিখে রেখেছি। এটা হচ্ছে তোমাদের ২০২৬ সালের আ উম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ৫ম অধ্যায়ের ১ নং সৃজনশীলটা। প্রথমে আমরা প্রশ্ন ৪ টি পড়ব ভালোভাবে। ক নাম্বারে আমাদের কি বলেছে? নাফ নদীর অবস্থান কোথায়? খ নাম্বারে বলেছে ব্রহ্মপুত্রের শাখা নদীর সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। কারণ জানতে চেয়েছে এখানে। গ নাম্বারে বলেছে অনুচ্ছেদে বর্ণিত বনভূমিটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। লাস্ট ওয়ান উদ্দীপকে উল্লেখিত নদীর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। হ্যাঁ? এই যে অবস্থান, কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব, এগুলোতে যদি তোমরা পয়েন্ট দিয়ে লিখতে পারো, তাহলে কিন্তু টিচার তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। এরপর আমরা উদ্দীপকে চলে যাই। উদ্দীপকটা একটু মনোযোগ সহকারে পড়ব। জাহিদ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ছুটিতে সে তার বিদেশি সহপাঠীদের নিয়ে সেখানকার বনভূমিতে বেড়াতে যায়। একটু নোটিস করবে চট্টগ্রাম, তারপরে সেখানকার বনভূমিতে বেড়াতে গিয়েছে। গাছের নাম বলা হয়েছে সেগুন, গর্জন, জারুল। বৃক্ষশোভিত বনভূমিটির সৌন্দর্য তাদের মুগ্ধ করে। ফেরার পথে জাহিদ তাদের অঞ্চলটির প্রধান নদীর তীরে নিয়ে যায় এবং বলে যে তাদের নদীটির অফুরন্ত শক্তির উৎস। একটু খেয়াল করো, চট্টগ্রাম, তারপর প্রধান নদী, সেই নদীর অফুরন্ত শক্তির উৎস, এগুলো বলতে কোন নদীটির কথা বোঝানো হয়েছে? কর্ণফুলী নদীর কথা বোঝানো হয়েছে। কারণ কর্ণফুলী নদীর স্রোত ব্যবহার করে কাপ্তাইয়ের যে জলবিদ্যুৎ রয়েছে, সেগুলো উৎপাদন করা হয়, যা বাংলাদেশের জন্য একটি বিশাল শক্তির উৎস। এবার হচ্ছে আমরা অ্যান্সারে চলে যাই। প্রথমে আমাদের নাফ নদীর অবস্থান কোথায়? এটা আমরা এক বাক্যেও লিখতে পারি অথবা একটু বড় করেও লিখতে পারি। আর সৃজনশীল একটি আদর্শ সৃজনশীলের উত্তর করার জন্য তোমাদের কিন্তু ২০ থেকে ২১ মিনিট সময়টা ভাগ করে নেওয়া উচিত। ক নাম্বারে ধরো তুমি ১ লাইনে বা ১ কথায় লিখলে। খ নাম্বারের জন্য তুমি হাফ পৃষ্ঠার মধ্যে ৬ থেকে ৭ টা লাইন এড করবে। গ নাম্বারে তুমি ১ থেকে ১.৫ পৃষ্ঠা, যেটা লিখতে তোমার ৩ থেকে ৪ মিনিট সময় লাগবে। এবং ঘ নাম্বারের উত্তরে হচ্ছে তুমি সেটা ১০ মিনিট লাগবে ২ থেকে ২.৫ পৃষ্ঠা লেখার জন্য, একটু ভালোভাবে যদি লেখো। এবার আমরা ক নাম্বারের উত্তরটা যদি দেখি, নাফ নদীর অবস্থান কোথায়? বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণে কক্সবাজার জেলা টেকনাফ উপজেলায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের মধ্যবর্তী স্থানে নাফ নদীর অবস্থান। আমাদের এত কিছু না লিখলেও হবে। যদি আমরা এখান থেকে লিখে দিই বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের মধ্যবর্তী স্থানে নাফ নদীর অবস্থান। দ্যাটস ইট, এটাতেও হবে। তারপরে আমাদের খ নাম্বারে কি বলা হয়েছিল? ব্রহ্মপুত্রের শাখা নদীর সৃষ্টির কারণ কি? আমরা দেখি আমরা অ্যান্সারে কি লিখেছি। ব্রহ্মপুত্র নদীটা কিভাবে সৃষ্টি হয়েছিল? কি কারণে সৃষ্টি হয়েছিল? ব্রহ্মপুত্রের শাখা নদী সৃষ্টির প্রধান কারণ হলো প্রাকৃতিক বিপর্যয়।
1778 সালে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের তলদেশ উত্থিত হয়ে যায়। অর্থাৎ তখন যে ভূমিকম্পটা হয় না, ব্রহ্মপুত্র নদীর নিচে যে মাটিগুলো রয়েছে সেগুলো ফেটে এভাবে উপরে উঠে যায়। যার কারণে স্বাভাবিক পানির যে স্রোতটা আছে সেটা এইভাবে ২ দিকে চলে যায়। ২ দিকে চলে গিয়ে দেখো পরে কি হয়? এতে নদের মূল পানির প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং নদের তলদেশ উঁচু হয়ে যাওয়ায় মূল স্রোতটি যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ ভূমিকম্পের পরে যমুনা নদী দিকে চলে যায়। মানে যমুনা নদীর সৃষ্টি হয় বলতে পারো। তারপর পুরাতন খাতটি তখন খনিকায় হয়ে শাখা নদীতে পরিণত হয়। আগের যে নদীটা ছিল, ১ম এ ব্রহ্মপুত্র নদীটা সেটা হচ্ছে পুরাতন খাত হয়ে যায়। এখানে কিন্তু দেখো কোনো এক্সট্রা কথা নেই। জাস্ট হচ্ছে আমরা কারণটা বলেছি। তো এটা লেখার পরে টিচার তোমাকে কেন ২ এ ২ দিবে না আমাকে বলো? অবশ্যই টিচার তোমাকে ২ এ ২ দিবে। কারণ তুমি কোনো ফালতু কথা লেখোনি, কোনো এক্সট্রা বানিয়ে কথা লেখোনি। তুমি কারণটা লিখেছো। ভূমিকম্পের কারণে ১৭৭৮ সালে ব্রহ্মপুত্র নদীটি হচ্ছে সৃষ্টি হয়। ব্রহ্মপুত্রের শাখা নদী সৃষ্টি হয়। এবার আমরা গ নাম্বারে চলে যাব। অনুচ্ছেদে বর্ণিত বনভূমিটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অনুচ্ছেদে আমাদের চট্টগ্রামের বনভূমির কথা বলা হয়েছিল। সেই বনভূমিটির আ একটি নাম রয়েছে। হ্যাঁ? নামটা যদি আমরা ১ম এ লিখে দিতে পারি টিচার তোমাকে এখানেই ১ মার্ক দিয়ে দিবে। দেখো উদ্দীপকে বর্ণিত বনভূমিটি হলো ক্রান্তীয় চিরহরিত পত্রপতনশীল মিশ্র বনভূমি। এটার কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে নামটা এরকম একটু কঠিন লাগছে। বৈশিষ্ট্যগুলি আমরা দেখি। যেমন এখানে চিরসবুজ প্রকৃতি, তারপর হচ্ছে গাছের উচ্চতা, মূল্যবান কাঠ, লতা-গুল্মের আধিক্য। হুম? চিরসবুজ প্রকৃতি কেন বলা হয়েছে? সে বনভূমির গাছগুলোর পাতা একসঙ্গে ঝরে যায় না। আর সারা বছরই সবুজ থাকে। যার কারণে নাম দেওয়া হয়েছে চিরসবুজ প্রকৃতি। তারপর গাছের উচ্চতা। এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, গাছগুলো অনেক বড়, বড় হয় এবং ঘন হয়ে জন্মায়। তাই হচ্ছে গাছের উচ্চতা। এটা একটা মেইন পয়েন্ট। পরে আমরা উদ্দীপকে তো পেয়েছিলাম সেগুন, তারপর গর্জন, জারুল এগুলোর থেকে আমরা মূল্যবান ও শক্ত কাঠ পাই, যা দিয়ে আমরা অনেক প্রয়োজনীয় আসবাবপত্র বানাতে পারি। তাই এখানে মূল্যবান কাঠ এই টপিকটা ইনক্লুড করেছে। এই বনে প্রধানত সেগুন, গর্জন, জারুল ও করই জাতীয় শক্ত মূল্যবান কাঠ পাওয়া যায়। তারপরে লতাগুল্মের আধিক্য। বনের উপরিভাগ ঘন হওয়ায় মানে বনের যে উপরে বড়, বড় গাছ রয়েছে এগুলো অনেক ঘন হওয়ার কারণে সেখানে সূর্যের আলোটা নিচে প্রবেশ করতে পারে না। ফলে মাটির কাছাকাছি প্রচুর লতাগুল্ম ও বাঁশ জন্মে। এই ৪ টা মেইন পয়েন্ট যদি তুমি এই অ্যান্সারে লিখতে পারো, শেষে যদি ইচ্ছে হয় তাহলে উপসংহারে ২-১ টা লাইন এড করে দিতে পারো। লিখলে ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই। টিচার এখানে তোমাকে ৩ এর মধ্যে ৩ ই দিয়ে দিবে। এবার আমরা শেষের প্রশ্নটা দেখব। উদ্দীপকে উল্লিখিত নদীর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। আমরা তো উদ্দীপক পড়ে বুঝতে পেরেছিলাম চট্টগ্রাম প্রধান নদী, এই নদীর অফুরন্ত শক্তি, সবগুলো শব্দ মিলিয়ে আমরা কোন নদীর কথা বুঝতে পেরেছি? সেটা হলো কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীর স্রোত ব্যবহার করে রাঙামাটির যে কাপ্তাইয়ের জলবিদ্যুৎ আছে সেটা কিন্তু উৎপাদন করা হয়। এর দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে কি, কি গুরুত্ব রয়েছে সেগুলো যদি আমরা একটু অ্যান্সারে লিখতে যাই তাহলে এভাবেও লিখতে পারি। উদ্দীপকে বর্ণিত নদীটি হলো চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী। অবশ্যই তোমাকে নামটা মেনশন করে দিতে হবে। নামটা মেনশন করতে পারলে এখানে তোমার ২ নাম্বার নিশ্চিত। বাংলাদেশের অর্থনীতিতে কি, কি গুরুত্ব রয়েছে? খেয়াল করো। প্রধান সমুদ্র বন্দর। হুম? এখানে বলা হয়েছে যে বাংলাদেশের আমদানি-রপ্তানি অন্যান্য দেশের সাথে যে হয়ে থাকে এই সমুদ্র বন্দর দিয়েই কিন্তু হয়ে থাকে। তারপর জলবিদ্যুৎ উৎপাদন। একটু আগেই বলেছিলাম রাঙামাটির কাপ্তাইয়ের যে জলবিদ্যুৎ রয়েছে এই নদীর স্রোত ব্যবহার করেই সেটা উৎপাদন করা হয়। তারপর হচ্ছে শিল্পায়ন। নদীর ২ তীরে কিন্তু অসংখ্য কারখানা রয়েছে যা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তারপরে দেখো পরিবহন ব্যবস্থা এখানে বলতে বোঝানো হয়েছে পাহাড়ি অঞ্চলের যে বাঁশ, কাঠ রয়েছে সেগুলো আনার জন্য ঢাকায় অথবা যেকোনো অঞ্চলে আনা নেওয়া করার জন্য এই কর্ণফুলী নদীটি ব্যবহার করা হয়। তো এখানে ৪ নাম্বারের অ্যান্সার তো ৪ টা পয়েন্ট দিলেই এনাফ। এখানে টিচার তোমাকে ৪ এ ৪ দিয়ে দিবে নিশ্চিতভাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। আর কোনো প্রশ্নের সমাধান অথবা যেকোনো টপিক কিভাবে লিখতে হয় যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।